উচ্চ আদালতে তো আসলে যাওয়ার প্রয়োজন নাই। এখানে আমরা চাইলে আজকেই একটা নার্জি পিটিশন দিতে পারতাম। আমরা একটা নার্জি পিটিশন দিয়ে চাইলে পুনর্তদন্তের একটা আবেদন দিতাম, হয়তো বা এই মামলাটা সিআইডিতে যাইতো বা অন্য কোনো তদন্তকারী কর্মকর্তার কাছে এটা আবার নতুন পুনরায় তদন্তের জন্য দিত। কিন্তু আমরা এখন চিন্তা করে দেখছি যে যেহেতু ফোনটা আরও 1.5 বছর আগের ফোন, এই ফোনটা সে কি তার কাছে এখনও আছে কি না এই ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মানে কোনো উল্লেখ করেন নাই। এছাড়াও আরেকটা বিষয়, এখন সে যদি সেই ভিডিও ক্লিপ ছবি তার অন্য কোনো ডিভাইসে সে যদি সংরক্ষিত করে সে যদি ওই ফোনে দেখায় যে নাই, তাহলে তো আমরা এটা প্রমাণ করতে পারবো না আসলে। তো আমাদের কাছে মনে হয়েছে যে আপাতত যেহেতু তার বিরুদ্ধে 406, 420, 417তেই তার বিরুদ্ধে সত্যতা পাওয়া গেছে, এটা নিয়ে আমরা প্রসিড করতে চেয়েছি। আর হ্যাঁ, একটা বিষয়ে বলে রাখবো, সেটা হচ্ছে যেহেতু আমার ক্লায়েন্টকে ব্ল্যাকমেল করা হয়েছে, বলা হয়েছে যে যদি তুমি টাকা আবার ফেরত চাও বা আবারও বিয়ের কথা বলো, তাহলে আমরা এই ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব বা পাবলিশ করে দিব। এই হুমকি যেহেতু দেয়া হয়েছে, এখন যদি পরবর্তীতে আমার ক্লায়েন্টের কোনো ধরনের কোনো ছবি বা ভিডিও কোথাও যদি ছড়িয়ে পড়ে, স্বাভাবিকভাবেই দোষটা মানে রেসপন্সিবল কে হবে? রেসপন্সিবল হবে আসামি নোবেল এবং তার পরিবার, কারণ তারাই আমাদেরকে অলরেডি থ্রেট দিয়েছে এবং এই বিষয়ে আমরা কিন্তু মামলা করেছি। তো আমরা মামলাটা ফাইলিং করেছিলাম বিগত 13/8/2025 তারিখে। তখন আমরা আসামি নোবেলের বিরুদ্ধে মামলাটি করেছিলাম 406, 420, 417, 506 এবং 109 ধারায়, যেহেতু আরও সহযোগী আসামি আছেন। তো এর সঙ্গে আরও 2টি সেকশন ছিল, পর্নোগ্রাফি অ্যাক্টের 8-1 এবং 8-2। তো মামলার বিষয়বস্তু, আচ্ছা মামলার প্রসিডিংটা আগে বলি। তো সেদিন মামলা করার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামির এই বিষয়টা, মামলার বিষয়টা নিয়ে তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন। তো পিবিআইয়ে যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই নুরুজ্জামান, তিনি আজকে 2/2/2026 তারিখ তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। সেই তদন্ত প্রতিবেদন যাচাই বাছাইয়ের সাপেক্ষে আজকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন। তো মামলায় তদন্ত প্রতিবেদনে যেই বিষয়গুলো উঠে এসেছে সেগুলো হচ্ছে 406, 420, 417 এবং 506-এর যে আমরা অভিযোগটা এনেছিলাম, এটাকে সত্যতা প্রমাণ পাওয়া গেছে বলে মানে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে তদন্তকারী কর্মকর্তা। আর যে পর্নোগ্রাফি অ্যাক্টের 8-1 এবং 8-2 ধারায় যে আমরা অ্যালিগেশন এনেছিলাম, এটাতে সত্যতা পাওয়া যায়নি বলেছে। এটা কারণটা আমি বলছি একটু পর। তো আমরা একটু ঘটনায় চলে যাই। ঘটনাটা কী ঘটেছে? ঘটনা হচ্ছে 2023 সাল থেকেই বাদী নিজে ভিকটিম। পর্নোগ্রাফি আইনে আমি আগে বলি, ঘটনাটা ঘটেছিল 2024 সালের মাঝামাঝি সময়ে, 5ই অগাস্টের কিছু আগে। ওই সময় ঘটনা 5ই অগাস্টের কিছু আগে না, জুন জুলাইতে, হ্যাঁ জুলাইয়ের 1 মাস বা 2 মাস আগে ঘটনা ঘটছে। তো তখন যখন পর্নোগ্রাফির বিষয়টা ঘটেছে, অর্থাৎ বাদিনীর সাথে যেহেতু নোবেলের এঙ্গেজমেন্ট হয়েছিল, তো নোবেলের যে ডেমরাস্ত বাসা আছে সেই বাসায় বাদিনী গিয়েছিলেন। যাওয়ার পর সেখানে নোবেলের বাদিনী থেকে আমি যেরকম জানতে পেরেছি, সেটা হচ্ছে তার যে স্টুডিও আছে সেখানে নাকি একটা টর্চার সেলও আছে, সেখানে নাকি মেয়েদেরকে আটকে রেখে মানে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। সেখানে বাদিনীকে একদিন আটকে রাখা হয়েছিল, তাকে জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়েছে। কিন্তু বাদিনী সেখানে সম্মতি না দেয় আসামি তাকে বাজেভাবে শারীরিকভাবে আর কি বিপর্যস্ত করে, বিভিন্ন ছবি তোলে, তার জামা কাপড় মানে বিচ্ছিন্ন করা সহ নানা বাজে ছবি বা ভিডিও ধারণ করে তার ফোনের মধ্যে। তো এটা 2024 সালে তিনি যখন করেন, তখন তিনি যে ফোনটা ব্যবহার করতেন, এই ফোনটা এখন পিবিআই তার থেকে জব্দ করতে পারেন নাই। এখন পর্নোগ্রাফি অ্যাক্টের বিষয়টাতে আমি আসি। পর্নোগ্রাফি অ্যাক্টের 8-1 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো ধরনের অশ্লীল ছবি বা ভিডিও ধারণ করে সেটা একটা অপরাধ। এবং পর্নোগ্রাফি অ্যাক্টের 8-2 ধারায় বলেছে, যদি কোনো ব্যক্তি সেই ছবি বা যে ভিডিও সে ধারণ করেছে এটা যদি সে কোথাও পাবলিশ করে দেবে এই ভয় দেখিয়ে সে যদি ব্ল্যাকমেইল করে, সেটা একটা অপরাধ। আর 8-3 বলেছে যদি পাবলিশ করে দেয় তখন এটা একটা অপরাধ। তো এখানে আসামি যেটা করেছেন, তিনি ছবি তুলেছেন, ভিডিও করেছেন, এটা যেমন অপরাধ ছিল, 8-2 অনুযায়ী তিনি সেটা দিয়ে ব্ল্যাকমেইল করেছেন, এটাও একটা অপরাধ ছিল। কিন্তু তিনি তো পাবলিশ আপাতত করেন নাই, তিনি ব্ল্যাকমেইল করে গেছেন। এখন যতক্ষণ না ওই ফোনটা উদ্ধার করা যাচ্ছে ততক্ষণ কিন্তু এই মামলার আর কি সেকশনে যেই অ্যালিগেশনের বিষয়, এটা প্রমাণ করা সম্ভব না। তো পিবিআই তাদের যথাসাধ্য চেষ্টা করেছেন, তারা আসামিকে কল দিয়ে ডেকেছেন, নোটিশ দিয়েছেন, কিন্তু আসামির মা নাজমা বেগম, তারাও আসামি, তার ওয়াইফ ইসরাত জাহান প্রিয়া এবং তাদের ম্যানেজার মাসুদ রানা সৌমিক, তারা কেউই কিন্তু তাদের এই নোটিশে রিপ্লাই দেয় নাই, আসে নাই। বারবার যোগাযোগের চেষ্টা করেছেন, এটা তদন্ত প্রতিবেদনেও আছে, কিন্তু তাদের যোগাযোগের চেষ্টার পরও তারা এসে দেখা করে নাই।